ঠান্ডা গলায় বলে আলো। না না, সেটা কিভাবে হয়? পারিবারিকভাবে বিয়ে, বাচ্চারা শুনলে ব্যাকডেটেড ভাববে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে হেসে ফেলে। তারপর অপলক স্বামীনকে দেখতে থাকে। বাচ্চাদের কাছে কি জবাব দেবে ভেবেই লোকটা কি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। কি অদ্ভুত একটা লোক, কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, তাহলে মিথ্যা প্রেমের কাহিনী বলবেন? সেটা ঠিক বলেছ। বলবো তোমাকে প্রথম দেখায় আমি প্রেমে পড়ে গিয়েছি। কি ভীষণ মিষ্টি যে ছিলে তুমি। দিনরাত তোমাকে নিয়ে ভাবতাম, তারপর আমি একদিন তোমাকে অনেক ভদ্রভাবে প্রেমের প্রস্তাব দিই, আর তুমিও রাজি হয়ে যাও সাথে সাথে। এই পর্যন্ত বলে স্বামীন থামে। তারপর বলতে থাকে, আমি আর বানাতে পারছি না গল্প, তুমি একটু হেল্প করো। আলো হাত দিয়ে মুখ চেপে হাসছে। হাত সরিয়ে জবাব দেয়, তাড়াহুড়ো করতে হবে না, ধীরে সুস্থে বানান গল্প। আমাদের বাচ্চা নেই। এখন নেই, হতে কতক্ষণ? স্বাভাবিক গলায় প্রশ্ন করে স্বামীন। আলোর গাল লাল হয়ে যায় লজ্জায়। মুখ ঘুরিয়ে সে অন্যদিকে তাকিয়ে থাকে। লোকটা ভীষণ বাড়াবাড়ি করে। মুখে লাগাম নেই এই লোকটার। মাত্র 7 দিন হয়েছে আলো ক্লিনিকে ছিল। 2 দফায় সার্জারি হয়েছে, অথচ তার কাছে মনে হচ্ছে কত বছর ধরে সে ওই মেডিসিন দেওয়া কেবিনেটটাতে ছিল। মনটা পুরো বিষিয়ে উঠেছিল। হোটেলের এই ঘরটা কিছুটা শান্তি নীরের ঘরটার মতো। একটা হোম সুইট হোম ফিল পাওয়া যায়। বিছানায় বসে আলো একটা লম্বা শ্বাস নেয়। স্বামীন আলোর ব্যাগপত্র জায়গা মতো রেখে তার দিকে ঘুরে তাকায়। আলো দৃষ্টি জানালার বাইরে দিয়ে রেখেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সেদিন রাতের পর থেকে অনবরত খুব বৃষ্টি হচ্ছে সিটিতে। স্বামীন আলোর কাছে এগিয়ে যায়। আলো ঘুরে স্বামীনের দিকে তাকিয়ে বলে, বৃষ্টি থামছে না কেন? তা তো আমি জানি না। আলো আবারও মাথা ঘুরিয়ে বৃষ্টি দেখতে থাকে। তারপর বলে, এখানে আর কতদিন থাকতে হবে? আমার ভালো লাগছে না। অনেকের ক্ষেত্রে একাধিকার সার্জারির প্রয়োজন পড়ে, যাদের মুখমণ্ডল পুড়ে যায়। তোমার হয়নি। আমরা খুব শিগগিরই ফিরবো, 2-1 দিনে। আলো চুপ করে থাকে। স্বামীন বলে, কফি খাবে? আপনি বানিয়ে খাওয়ালে খাবো। আলো লাজুক হাসি হেসে বলে। স্বামীন কফি বানাতে বানাতে বলে, খুব অলসতা ঢুকেছে শরীরে, তাই না? বাংলাদেশে নিয়ে গিয়ে সব বের করে দেব। সকাল থেকে রাত শুধু সংসারের কাজ করবে তুমি। প্রথম থেকে যত ফাঁকি দিয়েছো সব কিছু ওভারটাইম করে পুষিয়ে দেবে। আলো হেসে স্বামীনের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, এ কদিন আপনি খাওয়া দাওয়া ঠিকভাবে করেননি। স্বামীন কিছু না বলে কফি বানাতে মনোযোগী হয়ে ওঠে। আলো উঠে দাঁড়ায়। রুমটা পুরো অগোছালো হয়ে আছে। বিছানার উপরে কিছু শপিং ব্যাগ, সেগুলো হাতে তুলে নিয়ে স্বামীনের দিকে তাকিয়ে বলে, এসব কি আবার শপিং? আমি করিনি। সেদিন নাফিসা আন্টিকে যে গিফট দিয়েছিলে তার জন্য রিটার্ন গিফট পাঠিয়েছে। আলো কৌতূহলী হয়ে শপিং ব্যাগ থেকে গিফটটা বের করে। স্বামীন দুহাতে দুটো কফির মগ নিয়ে এগিয়ে আসে। গিফট দেখে আলো রানীর মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো। স্বামীন হতভম্ব হয়ে আলোর হাতের দিকে তাকিয়ে আছে। আলো লজ্জায় নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। নড়াচড়া তো দূরের কথা, হাত থেকে নাইটিটা পুনরায় শপিং ব্যাগে ভরে চুপচাপ বিছানায় রেখে দেয় আলো। স্বামীন বিড়বিড় করে বলে, এসব আমি কিনিনি, বিশ্বাস করো। আলো চুপ করে নিজের একটা শাড়ি বের করে ওয়াশরুমে ঢোকে। স্বামী নিজের হাতের কফির মগ দুটোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ বোকার মতো। তারপর চেঁচিয়ে ওঠে। কফিটা খেয়ে তারপর লজ্জা পেতে। দীর্ঘ সময় ধরে আলো শাওয়ার নিয়ে তারপর ওয়াশরুম থেকে বের হয়। স্বামীন বিছানা থেকে শপিং ব্যাগগুলো সরিয়ে রেখেছে। কফির মগ দুটি টেবিলের ওপর রাখা। বিছানা ঠিকঠাক করে স্বামীন জানালার বাইরে দৃষ্টি রাখে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘাড় ঘুরিয়ে আলোকে দেখে সে থমকে যায়। হালকা গোলাপি রঙের শাড়িতে ভেজা চুলের লাজুক মুখটা বড্ড টানছে স্বামীনকে। আলো এক পলক কফির মগের দিকে তাকিয়ে নিচু গলায় স্বামীনকে বলে, নতুন করে বানিয়ে দেই। স্বামীন কোনো কথা বলে না, চুপচাপ আলোকে দেখছে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। স্বামীন বিরস মুখে সেদিকে তাকায়। কি সুন্দর ভয়ঙ্কর রোমান্টিক আবহাওয়া। এটা হচ্ছে বউকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমানোর আবহাওয়া। কিন্তু তাতে তার কি? ওই মেয়েটা তো ভুল করে তার বুকে আসে, সজ্ঞানে নয়। আলো ইলেকট্রিক কেটলিতে পানি ফুটতে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ স্বামীনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। আজ ওই আছিয়া তাকে আবারও জড়িয়ে ধরবে। কিছুক্ষণ ঠোঁট টিপে হেসে নিয়ে বেশ শব্দ করে বলে ওঠে,
তেলাপোকা। আলো ঘুরে তাকায় স্বামীনের দিকে। স্বামীন তাকাল। স্বামীন ভাবলো হয়তো এক্ষুনি আছিয়া এসে তার বুকে হুমড়ি খেয়ে পড়বে, কিন্তু সে ঘুরে পালি। আলো পা থেকে ঘরে পড়ার চপ্পল খুলে হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, কোথায় তেলাপোকা? স্বামীন আলোর দিকে বিরস্ব মুখে তাকিয়ে আছে। আলো বলতে থাকে। কোথায় তেলাপোকা? কয়েক মুহূর্ত চুপ থেকে স্বামীন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, স্ত্রী হবার দ্বিতীয় শর্ত হলো তেলাপোকার কথা শুনলে ছুটে এসে স্বামীকে জড়িয়ে ধরতে হয়, হাতে চপ্পল তুলে নিতে হয় না। আলো স্বামীনের দিকে তাকায়। সবটা বুঝতে পেরে হাত থেকে চপ্পল ফেলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। স্বামীন তার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। মনে মনে বলতে থাকে, ওভাবেই মাথা নিচু করে রাখো আসিয়া, আমার দিকে ভুল করেও তাকাবে না। আমি ভয়ঙ্কর কিছু করে ফেলবো, তবে কোনো পবিত্র অপরাধ। আলো যেন স্বামীনের ব্যাকুলতা শুনতে পেল। সে চোখ তুলে তাকায় না স্বামীনের দিকে। আলোর অনেকটা কাছে গিয়ে স্বামীন ফিসফিসিয়ে বলে ওঠে, ভয় হচ্ছে? ভয় পাওয়ার কিছু নেই আসিয়া, আমাদের বাসর হবে বাংলাদেশে, আমার নিজের ঘরে, এই সিঙ্গাপুরে নয়। সব কিছু সাজিয়ে হবে আমাদের বাসর, আমার ঘরটাকে সাজিয়ে এবং আমার বউটাকেও। আলো চুপ করে দাঁড়িয়ে থেকে নিজের শাড়ির আঁচল চেপে ধরে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছটফটে এই পুরুষটি তাকে কথা শুনিয়ে লজ্জা দিয়ে মেরে ফেলবার পরিকল্পনা করছে সম্ভবত। স্বামীন আলোর মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, চোখ নামিয়ে রাখো, চোখ তুলে তাকাবে না আজ। আলো চোখ নামিয়ে রাখে। স্বামীন কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, একটা গান শুনবে? আলো চুপ করে থাকে। স্বামীন ফিসফিসিয়ে গাইতে শুরু করে, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আলো আবারও স্বামীনকে থামিয়ে দিয়ে নিচু স্বরে বলে, খুব বাজে গান করেন আপনি। স্বামীন হেসে ফেলে। চুপচাপ আলোকে কিছুক্ষণ দেখে ইলেকট্রিক কেটলের সুইচ অফ করে রাখে। তারপর মৃদু স্বরে আলোকে বলে, কফি খেতে হবে না, চুপচাপ নিজের বিছানায় গিয়ে চাদর টেনে শুয়ে পড়ো, ভুল করেও আমার দিকে তাকাবে না, একদমই না। আলো বাধ্য মেয়ের মতো বিছানায় গিয়ে শুয়ে পড়ে ওপাশ ফেরে। গায়ে চাদর টেনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে স্বামীন বিরক্ত ভঙ্গিতে জানালার দিকে তাকায়। এই বৃষ্টি শেষ হচ্ছে না কেন? অদ্ভুত। ওই মেয়েটা আপনার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? স্বামীর ম্যাগাজিন থেকে চোখ তুলে আলোর দিকে তাকায়। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, স্ত্রী হবার তৃতীয় শর্ত হচ্ছে বোকা বোকা কথা বলে স্বামীর মাথায় আর খুলি গরম করে দেয়া, যেটা তুমি খুব ভালোভাবে করতে জানো। ওই মেয়েটা আমার দিকে কেন তাকিয়ে আছে, কেন তা আমি কি করে জানবো? ওকে জিজ্ঞেস করো। আলো মুখ ভার করে ফেলে। স্বামীর ম্যাগাজিন রেখে আলোর দিকে তাকিয়ে কি হয়েছে, সমস্যা কোথায়? মুখ ভার করে ফেললে কেন? বলে। আলো ঠান্ডা গলায় জবাব দেয়, স্ত্রী হবার চতুর্থ শর্ত হচ্ছে স্বামী ধমক দিয়ে কথা বললেই তার সাথে আর কথা না বলা, যেটা আমি অনেক ভালো করতে পারি, দেখবেন। স্বামীন হেসে ফেলে। আলোর হাত মুঠি করে ধরে বলে, না, দেখতে চাই না, মাফ করুন। আচ্ছা বলছি, ওই মেয়েটা আমার দিকে ওভাবে কেন তাকিয়ে আছে? আসলে ও আমার প্রাক্তন, তাই আমাকে দেখে ওর পুরোনো দিনের সব কথা মনে পড়ে গিয়েছে। আলো স্বামীনের থেকে হাত ছাড়িয়ে নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। স্বামীন হাসতে থাকে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, স্ত্রী হওয়ার পঞ্চম শর্ত হচ্ছে স্বামী যখন চুপ করে থাকতে বলবে, স্ত্রী তখন চুপ করে থাকবে। এখন তুমিও চুপ করে থাকো। প্লেনে ওঠার পর থেকে আজগুবি সব প্রশ্ন করেই যাচ্ছ, এখন থামো, আমরা একটু পরে বাংলাদেশে পৌঁছে যাব। ঘরে ঢুকে আলো চারদিক ভালো করে দেখতে থাকে। ঘরটাকে আজ অন্য রকম লাগছে। নতুন রং করানো হয়েছে, আসবাবপত্র এদিক সেদিক করা হয়েছে। ঈশিতা পেছন থেকে বলে, দেখছো কি ভাবি? আলো মাথা ঘুরিয়ে বলে, ঘরটা এমন রং করা হয়েছে কেন? আগের রংটা তো একেবারে নতুন ছিল। কি জানি, ভাইয়া ফোন করে মেজো ভাইয়াকে বলেছে ঘরটা রং করিয়ে রাখতে। আলো অবাক হয়ে সবকিছু দেখতে থাকে। আগের থেকে বেশ ভালো লাগছে ঘরটা। নিজের জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে ঈশিতাকে বলে, তোমার গিফট পছন্দ হয়েছে? ঈশিতা মাথা নাড়ায়। আলো নিচু স্বরে বলে ওঠে, তোমার ভাইয়া কোথায় গিয়েছেন? বাড়িতে ঢুকে 5 মিনিটও বসলেন না। ভাইয়া কোথায় গিয়েছে এটা এখনো আমার কাছে জিজ্ঞেস করতে হচ্ছে কেন?
উল্টো আমারই তো তোমাকে জিজ্ঞেস করার কথা, ভাইয়া কোথায় গিয়েছে। আলো চুপ করে থাকে। ঈশিতা বলে, ভাইয়া পার্টির মিটিংয়ে গিয়েছে, জরুরি আলোচনা। দুপুরে ফিরবেন না? সেটা তো জানি না, তুমি জিজ্ঞেস করো। আমি? হ্যাঁ তুমি। আলোর দিকে তাকিয়ে কথাটি বলে ঈশিতা আবারও বলতে থাকে, অনেক তো ভাইয়ার পরীক্ষা নিলে, এখন তুমিও পরীক্ষা দাও, তুমি বউ হিসেবে কতটা উপযুক্ত। আলো লাজুক মুখটা নামিয়ে রাখে। ঈশিতা আলোর ফোন থেকে স্বামীনের নাম্বার ডায়াল করে বলে, এই নাও কথা বলো। 2 বার রিং হতেই স্বামীন ফোনটা রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলে, বলো। কোথায় আপনি? মিটিংয়ে। দুপুরে ফিরবেন না? না, রাতে ফিরবো। দুপুরে এখানে খাবো, বিকেলে প্রেস ক্লাবে যেতে হবে, রাতেও সম্ভবত খেয়ে আসবো। আলো কি বলবে আর বুঝতে পারছে না, তার মাথায় আসছে না। ঈশিতা আলোর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, ভাইয়াকে বলো আমি আপনাকে খুব মিস করছি, আমার মনটা কেমন করছে। আলো ঈশিতাকে চোখ রাঙানি দেয়। ঈশিতা মুখে ওড়না চেপে হাসছে। স্বামীন আলোর ফোন পেয়ে অসম্ভব খুশি হয়েছে, কিন্তু অনেক সিনিয়র পার্সন আশেপাশে রয়েছে, তাই একটু ভালো করে কথাও বলতে পারছে না, শুধু মুখে হু হ্যাঁ করে যাচ্ছে। আলো বলতে থাকে, ঈশিতা আপু আপনাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেছে, একসাথে ক্রিকেট ম্যাচ দেখবে। আর তুমি তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলবে না? স্বামীন জানতে চাই। আলো ঠান্ডা গলায় বলে, না, আমি তো ক্রিকেট খেলা দেখি না। স্বামীন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, তোমার ঈশিতা আপুকে বলে দিও আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আর তোমার ঈশিতা আপুর বড় ভাবিকেও বলে দিও সে যেন গোলাপি রঙের শাড়িটা পরে থাকে। আলোর মুখটা লাল হয়ে যায় লজ্জায়। ঈশিতা আর চোখে তাকিয়ে বলে, কি বলেছে ভাইয়া, আই লাভ ইউ বলেছে? আলো মাথা নাড়ায়। তাহলে বলা যাবে না। অস্ফুট স্বরে বলে আলো ছুটে ঘর থেকে বের হয়। পার্টির মিটিং শেষ করে কবির আলমগীর স্বামীনকে কাছে ডাকে। স্বামীন গিয়ে তার পাশের চেয়ারে বসতেই কবির আলমগীর বলে ওঠে, সরকারি ফান্ড সিন্ডিকেটের ব্যাপারটা বানোয়াট। তোমার শ্বশুর মিথ্যা তথ্য দিয়ে নিউজ লিখেছে। বানোয়াট নাকি সত্যি সেটা তো উনি লেখেননি, উনি তো খবরটা তুলে ধরেছেন আঙ্কেল। জনগণের মুখে যা শুনেছে, স্কুলটা অনেক বছর ধরে নির্মাণাধীন পড়ে আছে। খুব শ্বশুর ভক্ত হয়েছো দেখছি। এতে যে তুমি ফেঁসে যেতে পারো সেটা জানো। নেবে তুমি অপবাদ, দলের সুবিধা নিলে কিন্তু দলের অপবাদ মাথায় তুলে নেওয়ার সাহস থাকতে হয়। স্বামীন কবির আলমগীরের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, প্রথমত উনি শুধু আমার শ্বশুর নয়, একজন সাংবাদিক। দ্বিতীয়ত আমি এমন কোনো কাজ করিনি যাতে আমি ফেঁসে যাব। তৃতীয়ত দল করলে দলের অন্যায় সমর্থন করার মতো ছেলে আমি নই আঙ্কেল। কবির আলমগীর স্বামীনের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা বারবার বেপরোয়া, এখন যদি ওর খামখেয়ালির জন্য পার্টি ফেসে যায়, সেটাই কবির আলমগীরের ভয়। সে নিচু স্বরে বলে, আরে অন্যায় সমর্থন করতে কে বলেছে তোমাকে? তুমি শুধু তোমার শ্বশুরকে বলবে অযথা এত লেখালেখি যাতে সে না করে। এতে কত শত্রু তৈরি হয় বলো তো। স্বামীন ম্লান হাসে, তারপর বলে, আমি আছি, শত্রু হলে আমি উপড়ে ফেলতে জানি আঙ্কেল। এটা বিশ্বাস করেন তো? আপনি অযথা চিন্তা করবেন না, অন্যায় তো আর আপনি করেননি। কলিং বেলের আওয়াজে ঋতু দরজা খুলে দেয়। স্বামীন হাসি দিয়ে বলে, ইহান ঘুমিয়েছে? ঋতু মাথা নাড়ায়। স্বামীর এদিকে ওদিকে তাকিয়ে আলোর উপস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। আলো লিভিং রুমে নেই, নিশ্চয়ই খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। আসলে স্বামীন একটা বেশি বেশি আশা করে ফেলছে ওই মেয়েটার থেকে। নিজের মাকে যেমন দেখে আসছে, ঋতুকে যেমন দেখে আসছে, তাতে সে ভেবেছিল বউ মানুষ বুঝি এমনই হয়। আলোর মতো অলস বউ যে পৃথিবীতে থাকতে পারে তা সে বুঝতে পারেনি। ঋতু স্বামীনের হাতের শপিং ব্যাগটার দিকে তাকিয়ে বলে, কি এটাতে? স্বামীন মুচকে হাসে। ঋতু হেসে বলে, বুঝেছি, ভাবির জন্য। স্বামীর লাজুক মুখটা নিয়ে উপরে চলে যায়। ছোট ভাই বোনগুলো এভাবে লজ্জা দিলে সে কোথায় যাবে? ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে বিছানায় কেউ নেই, তাহলে সম্ভবত বারান্দায়। জোরে জোরে শব্দ করে আলমারি খুলে টি শার্ট বের করে, শব্দ করে ওয়াশরুমের দরজা খোলে। আলো রানীর কোনো পাত্তা নেই। আলোর বারান্দায় দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছিল। আজ আকাশে এত বড় একটা রূপালী চাঁদ।
শব্দ পেয়ে সে বুঝতে পেরেছে শামিন এসেছে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সে হেঁটে নিচতলায় চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে শামিন বারান্দায় উকি দেয়। বারান্দায় কেউ নেই। ঘুরে দাঁড়াতেই দেখে আলো দাঁড়িয়ে আছে, তার হাতে একটা গ্লাসে মিন্ট লেমন। শামিন আলোর হাতের গ্লাসটার দিকে তাকিয়ে বলে, মুখে ছুঁড়ে মারবে নাকি? আলো হেসে ফেলে। শামিন গ্লাসটা নিয়ে চুমুক দেয় তাতে। আলোকে এক পলক দেখে নিচু স্বরে বলে, ঈশিতার বড় ভাবিকে গোলাপি রঙের শাড়ি পরতে বলা হয়েছিল। আলো অন্যদিকে ফিরে বলে, আপনি বললেই সে শুনবে কেন? শামিন শীতল চোখে আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন না? ইলহাম ভাইয়া আর ঈশিতা আপু অপেক্ষা করছে আপনার জন্য দোতলার লিভিং রুমে। আপনি যান, আমি ঘুমিয়ে পড়ছি। দরজাটা চাপিয়ে রেখে যাবেন। শামিন কিছুক্ষণ আলোকে দেখে দরজার কাছে যায়, তারপর দরজায় ছিটকিনি তুলে ঘুরে দাঁড়ায়। আলো মাথা নিচু করে রেখেছে। শামিন আলোর দিকে এগিয়ে যায়, তারপর নিচু স্বরে বলে, দোতলার লিভিং রুমে আমার জন্য কেউ অপেক্ষা করে বসে নেই। আমার জন্য সম্ভবত দোতলার দক্ষিণ পাশের ওই ঘরটাতে কেউ অপেক্ষা করেছিল। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, মিথ্যা কথা, কেউ অপেক্ষা করেছিল না। কেউ ছিল না? শামিনা আলোর দিকে খানিকটা ঝুঁকে এসে জিজ্ঞেস করলো। আলো মাথা নাড়ায়। শামিন বলে ওঠে, ঠিক আছে, আমি লিভিং রুমে যাচ্ছি। আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, দেখতে হবে। তুমি ঘুমিয়ে পড়ো। শামিন ঘুরে দাঁড়াতেই আলো তার হাত টেনে ধরে। ঘাড় ঘুরিয়ে আলোকে দেখে মাথা নিচু করে রেখেছে। শামিন বলে, কথায় কথায় মাথা নিচু করে ফেলো কেন? আপনি তো এটাই পছন্দ করতেন, আপনার বউ মাথা নিচু করে থাকবে। শামিন হাসে। বিছানা থেকে একটা শপিং ব্যাগ আলোর হাতে দিয়ে বলে, এটা পরে আসো, তোমার পছন্দের লাল শাড়ি। আলো কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিয়ে নেয়। শামিন অবাক হয়ে বলে, এভাবে কাঁপছো কেন? আলো এক ছুটে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। শামিন চুপচাপ বসে থাকে। কিছু সময় পরে আলো শাড়িটা পরে বের হয়। শব্দ পেয়ে শামিন ঘুরে তাকাতেই থমকে যায়। আলো ওয়াশরুমে দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে। সামনে এগোনোর মতো শক্তি যেন সে খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ তার মুখের দিকে শামিন তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। আলোর কাছে এসে নিচু স্বরে বলে, করে তুলতে হবে। আলোর ইচ্ছে করছে এই লোকটাকে খুব করে বকে দিতে, ইচ্ছে করে লজ্জা দিচ্ছে আলোকে। শামিন আলোর নিরাপত্তা দেখে বাঁকা হাসি হেসে আলোকে পাঁচা কোলা করে তুলে নেয়। আলো জমে যায় এক অদ্ভুত অনুভূতিতে। চোখ তুলে মানুষটার দিকে তাকাতে পারছে না সে। বিছানায় বসিয়ে দিয়ে আলমারি খুলে আলোর গয়নাগুলো এনে আলোকে নিজের হাতে পরিয়ে দিতে দিতে বলে, আমি অনেক ভালো বউ সাজাতে পারি, দেখবে তুমি নিজেই নিজের থেকে চোখ শোনাতে পারবে না। তা কজন বউ সাজিয়েছেন যে এত ভালো অভিজ্ঞতা? নিচু স্বরে বলে আলো। শামিন হাসে। আলোর গলায় একটা হার পরিয়ে দেয়। আলো বলতে থাকে, এত দেরি করে ফিরলেন যে? তোমাকে দিয়ে একটু অপেক্ষা করতে ইচ্ছে হলো। আমার বইয়েই গিয়েছে আপনার জন্য অপেক্ষা করতে। ঘুম আসছিল না দেখে পূর্ণিমার চাঁদ দেখছিলাম। শামিন কয়েক পলক আলোর দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। আলো বলে, কোথায় যাচ্ছেন? একটা অতি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। আলমারি খুলে কোলবালিশ বের করে একটা কাঁচি দিয়ে কেটে সমস্ত তুলা বের করে ফেলে। আলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ক্ষণবাদে বলে ওঠে, এসব কি করছেন? মাথা ঠিক আছে আপনার? তুমি বুঝবে না, এটা আমার জীবনের চরম শত্রু। শাবিন ইয়াসার মির্জা শত্রু শেষ রাখে না। এটাকে কেটে টুকরো টুকরো করার আমার অনেক দিনের ইচ্ছা। আসিয়া, তুমি বাধা দিও না। কোলবালিশটাকে ছিন্ন ভিন্ন করে আলমারির মধ্যে ছুঁড়ে ফেলে রাখে। আলো হতভম্ব হয়ে বসে থাকে। এই লোকটা এত পাগল কেন? শামিন গিয়ে আবারও আলোর মুখোমুখি বসে। আলো অস্ফুট স্বরে বলে, আপনি পাগল। তুমি বানিয়েছো। মুগ্ধ চোখে আলোকে দেখতে থাকে শামিন। আলো নিচু স্বরে বলে, আজকের চাঁদটা খুব সুন্দর, দেখবেন? শামিন নকল হাই তোলার ভান করে বলে। আমার অত ফালতু সময় নেই, আগে নিজের চাঁদটাকে দেখি। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। শামিন দীর্ঘ সময় তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এতটা সুন্দর না হলেও পারতে। আবার বুকে যন্ত্রণা হচ্ছে খুব।
আলো মাথা নিচু করে ফেলে। শামিন আলোর হাত টেনে নিজের কাছে নিয়ে হাতে চুমু খায়। যত সময় যাচ্ছে আলোর হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, ভয় হচ্ছে, খুব পানির তৃষ্ণা পাচ্ছে। বাতির কৃত্রিম আলোয় আলোর মুখটা আরো বেশ কিছুক্ষণ দেখে শামিন ঘরের বাতি নিভিয়ে দেয়। আধো অন্ধকারে আলো টের পেল তার স্বামীটাকে বুকে টেনে নিয়েছে। সে টের পেল এখন তার কোনো ভয় করছে না, বরং নিজেকে খুবই নিরাপদ মনে হচ্ছে এই বুকে। শামিন ফিসফিসিয়ে বলে ওঠে। ভালোবাসি আসিয়া। আলো নিশ্চুপ। শামিন বলতে থাকে। তুমি? আলো কোনো সাড়া দেয় না। সবকিছুর জবাব যে মুখে নিতে হবে এমন তো কোনো কথা নেই। শামিন তাকে বুক থেকে আলগা করে উঠে গিয়ে খোলা জানালাটা বন্ধ করে দিয়ে আসে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। আলো কাঁপা কাঁপা গলায় বলে। অন্ধকার করে দিলেন যে? আলোকে টেনে নিজের কাছে নিয়ে শামিন ঘোর লাগা কণ্ঠে বলে। অন্ধকার কোথায়? আমার কাছে তো আমার আলো আছে। আলো কিছু বলে না আর। শামিন বলতে থাকে। এই রাতটা একান্তই আমার। আমি চাই না তোমার ওই স্টুপিড ধূসর রঙের চাঁদটা তার আলো দিয়ে আমাকে বিরক্ত করুক। আজ আমি কারো বিরক্ত মেনে নিব না। কেউ নাক গলাবে না আমাদের মাঝে। কাউকে বরদাস্ত করব না আমি, ওই পূর্ণিমার চাঁদ কেউ না। আলো তখনই চুপ হয়ে যায়। ধীরে ধীরে সে টের পায় সে আচ্ছন্ন হয়ে যাচ্ছে তার স্বামীর ভালোবাসায়। পৌরুষালী প্রতিটি স্পর্শে শুধু কামনা নয়, বরং মিশে আছে একজন স্ত্রীর প্রতি একজন স্বামীর স্নেহ, দরদ, সম্মান এবং সীমাহীন ভালোবাসা। চোখ মেলে আবিষ্কার করলো কেউ একজন তাকে আগলে ধরে রেখেছে, এমনভাবে আগলে ধরে রেখেছে যেন আলো পালিয়ে যাবে, তাই সে তাকে ধরে রেখেছে। তার থুতনি ঠেকেছে আলোর মাথায়। নড়াচড়ার চেষ্টা করতে গিয়েও করে না আলো। নিচু স্বরে বলে। শুনছেন, আমি চোর নই, ছেড়ে দিন, পালাবো না। শামিন সম্ভবত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আলো নিজেকে ছাড়িয়ে নিতে গিয়েও ছাড়িয়ে নেয় না। বেশি নড়লেই ওই লোকটা উঠে যাবে, জ্বালাতে শুরু করবে আলোকে। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না আলো। এখন রাত কত, ফজর হতে কত দেরি। হুট করে ঘুমটা ভেঙে যাওয়াতে মুশকিল হলো। রাতে আলোর যদি একবার ঘুম ভেঙে যায় তাহলে দু চোখে আর ঘুম আসে না। একা একা কতক্ষণ জেগে থাকবে এখন? আজান কেন দিচ্ছে না? ওঠার জন্য একটা বাহানা তো চাই। হঠাৎ করে টের পেল শামিন তাকে আরো শক্ত করে ধরে ফেলেছে। ঘুম 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 কণ্ঠে বলে ওঠে। বাহানা খুঁজছো উঠে পড়ার? এখনো আজান দেয়নি, আরো আধ ঘন্টা পরে দেবে। আলো চমকে ওঠে, অবাক হয়ে বলে। আপনি কিভাবে বুঝলেন? অন্ধকারের সময় দেখলেন কিভাবে? ঘড়ির ঘন্টার শব্দে এখন সম্ভবত 4:30। যখন ঘন্টা বাজছিল তুমি ঘুমাচ্ছিলে। আপনি জেগেছিলেন? আলো চুপ হয়ে যায়। শামিন বলতে থাকে। স্ত্রী হবার ষষ্ঠতম শর্ত জানো আসিয়া? না। আলো অস্ফুট স্বরে জবাব দেয়। শামিন আলোর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে। স্বামী ভালোবেসে আগলে ধরলে, আটকে রাখলে আনন্দের সাথে তার বুকে বন্দিনী হয়ে যাওয়া। আমাকে বন্দিনী করেছেন? তুমি বুঝতে পারোনি। বন্দিনী করে কি করবেন? ভালোবাসতে বাসতে জীবনটা অতিষ্ঠ করে দেবো তোমার। অন্ধকারে শামিন দেখলো না লজ্জায় লাল হয়ে যাওয়া আলোর মুখটা। নিচু স্বরে আলো বলে ওঠে। ওসব নেতারা প্রথম প্রথম একটু ঢপ দেয়, এই করব সেই করব, এরপর ক্ষমতায় গেলে নাকে সরিষার তেল লাগিয়ে ঘুমায়। শামিন ফিক করে হেসে ফেলে। কাছের মসজিদে আজান দিয়ে দিয়েছে। আজান শেষ হলে শামিন বলে ওঠে। স্ত্রী হবার সপ্তম শর্ত শুনবে? শুনবো, নামাজ আদায় করে শুনবো। আপনি কি অনুগ্রহপূর্বক আমার গা থেকে আপনার 2.5 কেজির হাতটা সরাবেন মেয়র সাহেব? আপনার ভালোবাসার ওজন সইতে পারবো, ওই হাতের নয়। শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে কাজ করছে আলো। সবাই রান্নাঘরের দরজায় উকি দিচ্ছে। সীতারা আর ফলির মা একে অপরের মুখ চাওয়াচাই করছে। ঋতু চেঁচিয়ে বলে। ভাবি পারবে না একা তুমি। আজ অনেকজন আসবে নাস্তা করতে, এতজনের খাবার তুমি একা একা কিভাবে তৈরি করবে? পারবো আমি। ঠান্ডা গলায় বলে আলো। ঋতু আর কথা বাড়ায় না। এই মেয়ে কারো কথা শোনার মেয়ে নাকি? অযথা কথা খরচ। টেবিলে রুটির বাটি, সবজি, ডিমের পোচ সাজিয়ে রেখে আলো কোমর থেকে আঁচল সরিয়ে ডান কাঁধে টেনে দোতলায় চলে আসে। শামিন তখনও ঘুমোচ্ছে। আলো বিড়বিড় করে বলে ওঠে।
রাতে ঢং করে জেগে থেকে এখন মটকা মেরে ঘুমাচ্ছে? ঢং করে জেগে থাকিনি। আলো চমকে উঠে স্বামীনের দিকে তাকায়। স্বামীন চোখ বন্ধ করে বলতে থাকে, বউকে প্রথম জড়িয়ে ধরে ঘুমানো যে আনন্দ, সেই আনন্দে আমার ঘুমটাই কেটে গিয়েছে। তোমাকে এই অনুভূতি বলে বোঝাতে পারবো না আসিয়া। এই অনুভূতি বুঝতে গেলে তোমাকে পুরুষ হতে হবে। আলো চুপচাপ জানালার পর্দা সরিয়ে জানালা খুলে দেয়। বাইরের মিঠা রোদ এসে স্বামীনের মুখে পড়ে। আলো নিচু স্বরে বলে, আপনার ছেলেরা এসে বসে আছে আপনার সাথে নাস্তা করবে বলে, আর আপনি এখানে শুয়ে শুয়ে বাজে বকতে থাকুন। স্বামীন উঠে বসে, চোখ ডোলে আলোর দিকে তাকায়। আলোর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, খুব চেষ্টা করছো চালচলনে গিন্নি গিন্নি ভাব ফুটিয়ে তুলতে, কিন্তু হচ্ছে না। তুমি ঋতুর কাছ থেকে কিংবা আমার শাশুড়ির কাছ থেকে ট্রেনিং নিও। আলো দাঁড়িয়ে থাকে। স্বামীন উঠে আলোর দিকে এগিয়ে এসে তার গালে একটা হাত বুলিয়ে বলে, এখনো অনেক কিছু শেখা বাকি আছে আসিয়া, গ্রো আপ। তারপর হুট করেই আলোর কপালে একটা চুমু খায়। সীতারা এসে ঘরের দরজায় দাঁড়িয়ে বলে, আসবো ভাবি? এসো। আলো স্বামীনের থেকে দূরে সরে দাঁড়িয়ে সীতারাকে আসতে বলে। সীতারা ঘরে ঢুকে মেঝের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে এসেছে ঘর ঝাড়ু দিতে। অবাক চোখে আশেপাশে তাকিয়ে বলে, এত তুলা পরে আসছে কেন ভাইজান পুরো ঘরে? প্রশ্নটি করে সে আলমারি খুলতে যায়। স্বামীন থামিয়ে দিয়ে বলে, আলমারি খুলিস না সীতারা, কেন ভাইজান? ওখানে একটা লাশ পড়ে আছে। গম্ভীর কণ্ঠে বলে স্বামীন। আলো কপাল কুঁচকে স্বামীনকে থামিয়ে দিয়ে সীতারাকে বলে, কিছু না সীতারাপা, মজা করছে, তুমি তোমার কাজ করো। নাস্তার টেবিলে পিন পতন নীরবতা বিরাজ করছে। সবাই স্বামীনের দিকে তাকিয়ে আছে খুবই কৌতূহলী হয়ে। স্বামীন দলের ছেলেদের দিকে তাকিয়ে বলে, আমাকে এভাবে কেন দেখছিস? কেউ কোনো জবাব দেয় না। স্বামীন রুটি ছিঁড়ে সবজি নিয়ে মুখে পুড়ে সবার দিকে তাকায়। এইবার সে বুঝতে পেরেছে সবাই খাওয়া রেখে কেন তার দিকে তাকিয়ে আছে। স্বামীন খাবারটা না পারছে ফেলতে, না পারছে গিলতে। আলো রান্নাঘরে চলে যায়। স্বামীন মুখ থেকে খাবারটা ফেলে দিয়ে ছেলেদের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সবসময় তরকারিতে লবণ থাকতে হবে এমন তো কোনো কথা নেই। বাংলাদেশের সংবিধানে কোথাও লেখা আছে তরকারিতে লবণ দিতেই হবে? লবণ ছাড়াও বেশ খাওয়া যায়। তৌফ উসখুস করছিল। হুট করে বলে ওঠে, আপনি কেন থুতু মেরে ফেলে দিলেন ভাই? আলো আরও এক বাটি সবজি নিয়ে এসে সবার মুখের দিকে তাকায়। অবাক হয়ে বলে, খাচ্ছেন না কেন আপনারা? সব তো সেভাবেই আছে। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে, তুমি ওদের জন্য চা বানাতে বলো, ওরা এখন আর কিছু খাবে না। আলো বোকার মতো সবার দিকে তাকাচ্ছে। সবাই আলোর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। তারপর উঠে লিভিং রুমে চলে যায়। আলো স্বামীনের দিকে তাকায়। স্বামীন মৃদু হেসে বলে, স্ত্রী হবার সপ্তম শর্ত হচ্ছে স্বামীর জন্য কিছু রান্না করলে আগে নিজে লবণ চেখে দেখা। আলো হতভম্ব হয়ে বলে, লবণ বেশি হয়েছে? তোমার মাথায় যেমন ব্রেন নেই তেমন রান্নায়ও লবণ নেই। স্বামীন মজার ছলে ফিসফিসিয়ে কথাটি বলে চলে যায়। টেবিলের উপর স্তূপ করে রাখা আলোর বই। কোমরে হাত দিয়ে বইগুলোর দিকে তাকিয়ে আছে সে। স্বামীন গিয়ে পেছন থেকে আলোকে জড়িয়ে ধরে বলে, কি ব্যাপার, কি ভাবছো? আজ কোন কোন ক্লাস বুঝতে পারছি না, ইউনিভার্সিটি যাব। হিয়াকে ফোন করে জেনে নাও। ভালো বলেছেন, ওকেই ফোন করে দেখি। আলো ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। স্বামীন দেখতে থাকে আলোকে। একটা গাঢ় নীল রঙের শাড়ি পরেছে, চুলে একটা লম্বা বেনি। স্বামীন কাছে গিয়ে বেনি খুলে দেয়। আলো ফোন রেখে অবাক হয়ে স্বামীনকে বলে, খুললেন কেন? পা বাঁধো। আচ্ছা, আপনার কাজ নেই, আজ পার্টি অফিস যাবেন না? যাব, তোমাকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে। আলো চুলে খোপা বেঁধে নিতে নিতে বলে, নামিয়ে কেন দিতে হবে? আমি কি বাচ্চা, ইহানের বয়সী? না, তবে ইহানের মতো আদুরে আমার কাছে। আপনার আহ্লাদ দেখে আমার হাড় জ্বলে যাচ্ছে। ওসব আপনার ভাই বোনদের সাথে দেখান, আমি একা একা যাব ভার্সিটিতে। মোড়ের মাথায় নওশিন আর শ্রাবণী অপেক্ষা করছে আমার জন্য। স্বামীন এক হাত দিয়ে আলোকে আগলে ধরে নিজের কাছে টেনে নিয়ে বলে, এখন এমন ধূরছাই করছো তো, যখন থাকবো না তখন। স্বামীনের মুখ চেপে ধরে আলো তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে অস্ফুট স্বরে বলে, কি হচ্ছে এটা? এত জঘন্য টাইপের মজা কেন করতে হবে?
শামিন আলোর হাত সরিয়ে নিয়ে হাসতে থাকে। আলো আলমারি থেকে শামিনের পাঞ্জাবি বের করে বিছানার ওপর রাখতে রাখতে বলে, আজও বাড়িতে যেতে চাচ্ছি। আমি ক্লাস শেষে আজান আয়াতের গিফটগুলো দিয়ে আসবো। হ্যাঁ যাবে, অসুবিধা কোথায়? কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আজ রাতটা দাদির কাছে থাকবো, ফিরবো না এ বাড়িতে। 2 দিন থাকবো ওখানে ভাবছি। শামিন আলোর দিকে তাকায়। আলো নিচু স্বরে বলে। থাকবো। কয়েক মুহূর্ত সময় নিয়ে শামিন বলে, কেন থাকবে না? তোমার ইচ্ছে হলে অবশ্যই থাকবে, আমার কোনো অসুবিধা নেই। আলো ভেবেছিল শামিন বলবে সেও যেতে চায়, কিন্তু শামিন বলেনি। আলো ভাবলো হয়তো তার এখানে খুব কাজ আছে, নয়তো শামিন যেতে চাইতো। শামিনের ফোন বেজে ওঠে হঠাৎ। ইসমাম ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করে বারান্দায় চলে যায়। কিছুক্ষণ পরে মুখ হাসি হাসি করে ঘরে ঢোকে। আলো বলে, হঠাৎ এত খুশি? ইসমাম আসছে। আনন্দের সাথে বলে শামিন। আলো শামিনের দিকে তাকিয়ে আছে, তার চোখে মুখে অস্বস্তি। শামিন হঠাৎ আলোকে বলে ওঠে, 1 মিনিট দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাই। আলো দাঁড়িয়ে পড়ে। শামিন তার ফোন থেকে 2টো মেয়ের ছবি বের করে আলোকে দেখিয়ে বলে, দেখো তো, এই দুটো মেয়ের মধ্যে কে বেশি সুন্দরী? আলো অবাক হয়ে শামিনের হাতের দিকে তাকিয়ে আছে। অস্ফুট স্বরে বলে, কারা এরা? আগে বলো। আলো ছবি দুটোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা মেয়েকে দেখিয়ে বলে। এই মেয়েটা? শামিন হেসে বলে, ঠিক বলেছ, আমারও এটাই মনে হয়েছে, এটাই বেস্ট হবে ইসমামের জন্য। আলো অবাক হয়ে বলে, ইসমামের পাত্রী? আরও কয়েকজন দেখেছি, এবার দেশে ফিরলেই ধরে বেঁধে বিয়ে করিয়ে দিব। আলো আমতা আমতা করে বলে, ওর পারমিশন না নিয়ে এভাবে মেয়ে দেখা ঠিক হচ্ছে? রেগে যাবে যে আপনার উপর। আর কি করব, সারাদিন দেবদাসের মতো ঘুরে বেড়াবে, এটা দেখবো? কি জানি কোথাকার এক শাকচুন্নির পাল্লায় পড়েছিল। কত ভালো ভাইটা আমার, খুব ভালোবাসতো ওই শাকচুন্নিটাকে। দেশে এসেছিল আমাকে দিয়ে বিয়ের প্রস্তাব দেবে বলে, এসে দেখে শাকচুন্নি বিয়ে করে দিয়েছে। আলো চুপচাপ তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন বলতে থাকে, আমার ওই মেয়েটাকে একবার দেখার খুব ইচ্ছা। আমার ভাইকে রিজেক্ট করে বিয়ে করে নেয়, নিশ্চয়ই আরও বড়লোক ছেলে পেয়েছে, তাই বিয়ে করে নিয়েছে। আজকালকার মেয়েগুলো প্রচণ্ড লোভী। আলোকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে শামিন তাকে কাছে টেনে নেয়। প্রসঙ্গ পাল্টে বলে, কি হয়েছে, কি ভাবছো? কিছু না। অস্ফুট স্বরে জবাব দেয় আলো। শামিন আলোর কপালে একটা চুমু এঁকে দিয়ে পাঞ্জাবি গায়ে চাপিয়ে ঘর থেকে বের হয়। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। আলো কখনোই এত বড় সত্যিটা এই লোকটাকে জানতে দিতে চায় না, ভুল করেও না। সহ্য করতে পারবে না এই লোকটা। শামিনকে গাড়ি থেকে নামতে দেখে পার্টি অফিসের সবাই খুশি হলেও খুশি হয় না জাবির। সে এক পলক তাকিয়ে আবারও ফোন ঘাঁটতে থাকে। পার্টির জরুরি আলোচনায় আজ উপস্থিত নেই কবির আলমগীর। শামিন এগিয়ে যেতেই জেনারেল সেক্রেটারি ইসহাক খাঁ বলে ওঠে, এত দেরি? আগে তো তোমাকে আগে পেয়ে যেতাম মিটিংয়ে। শামিন ম্ল্যান হেসে কিছু একটা বলতে যাবে, তখনই জাবির পাশ থেকে বলে ওঠে, কাউকে বেশি প্রশংসা করলে তার এভাবেই অবনতি হয়। ইশাক আঙ্কেল। শামিন শীতল চোখে জাবিরের দিকে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে, তুই হঠাৎ এলি যে, মেয়ে নাচিয়ে সময় পাস পার্টির কাজ করার? ফোন রেখে জাবির শামিনের দিকে তাকায়, তারপর বলে ওঠে, ভুল বললি, আমি নিজেই কিছুই মনে করিনি। এটা তো জনগণের কাজ, তারাই আমাকে হয়তো বা কিছু একটা মনে করে, তাই আমি মেয়র। আর তুই দলের ক্রীড়া সম্পাদক হয়ে দলের ফান্ড থেকে টাকা সরিয়ে বাজারি মেয়েদের মুচড়া দেখিস, থাইল্যান্ড যাস। জাবির কিছু বলতে চেয়েও পারে না। শামিনকে সে চেনে, এখানে তর্কাতর্কি করলে কিছু হবে না, উল্টে তার মুখোশ খুলে যাবে। শামিন ইসহাকের দিকে তাকিয়ে বলে, একজন মেয়রের অনেক কাজ থাকে আঙ্কেল। ফান্ড থেকে কে কখন টাকা সরালো সেটা নিয়ে আলোচনা পর্যালোচনা করলে তো হবে না। সেসব করার জন্য পুলিশ আছে, সাংবাদিক আছে, তাদেরকে এই কাজটা করতে দিন না। ইসহাক চিন্তিত ভঙ্গিতে বলে, এতগুলো টাকা শামীম একেবারে দলের নাম ডুবে যাবে, বুঝলাম। তোমার শ্বশুরকে বলে একটু বুঝিয়ে নিউজটা এখন রিটার্ট করেছে, কোথায় সহজ করছে যাবে, তা না করে এখনো খাচ্ছে। শামিন ইসহাকের দিকে তাকাতেই ইসহাক একটা ঢোক গিলে ফেলে। ঘুরে ঘুরে মিটিংয়ের প্রত্যেকটা লোককে একবার দেখে নিয়ে শামিন ঠান্ডা গলায় বলে,
যে যে অকাজটা করেছে তাদের সবাইকেই দাম দিতে হবে। অকাজটা করার আগে দ্বিতীয়বার ভাবা উচিত ছিল। শামিন চলে গেলে জাবির বিরক্ত ভঙ্গিতে ইস্তাকের দিকে তাকিয়ে বলে। ফোনের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে আছে শামিন। মহারানীর কোনো পাত্তা নেই। অবশ্য বাপের বাড়ি গেলে মেয়েরা এমন করে। তখন স্বামী দিয়ে কি করে? যাওয়ার সময় একবার স্বামীনকে যাওয়ার জন্য সাধলও না। স্বামীন কি হ্যাংলা নাকি প্রত্যেকবার স্বামীনই সেদে সেদে যাবে? কখনোই না। স্বামী ইয়াসারের আত্মসম্মান আছে। ফোনের রিংটন বেজে উঠতেই স্বামীন ফোনের দিকে তাকায়। ভেবেছিল আলোর ফোন, কিন্তু ফোন এসেছে সিম কোম্পানি থেকে। বিরক্ত ভঙ্গিতে স্বামীন মুখে কারান্ত শব্দ করে। স্বামীনের কোলে জামিলের ছেলে জাহিন। সে এসেছে জামিলার হেনার বাড়িতে। হেনা এসে জাহিনকে স্বামীনের কোল থেকে নিয়ে নেয়। স্বামীন ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ উসখুস করে আলোকে ফোন দেয়। ফোনটা রিসিভ করে আলো কানে ধরে চুপ করে থাকে। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, খেয়েছো? হ্যাঁ, আপনি? খেয়েছি জামিলের বাড়িতে। কেমন আছে জমিল ভাইয়ের ছেলেটা? ভালো। আলো চুপ হয়ে যায়। স্বামীন প্রচণ্ড বিরক্ত হচ্ছে। দুটো রোম্যান্টিক কথা বলতে জানে না এই মেয়ে। হয় চুপ করে থাকবে, নয়তো এমন কথা বলবে যাতে স্বামীনের কলিজা পর্যন্ত পুড়ে যায়। কয়েক মুহূর্ত পরে আলো বলে ওঠে, কি হলো, চুপ করে আছেন যে? কিছু না, রাখছি। স্বামীন ফোন কেটে দেয়। আলো চুপচাপ বসে আছে। এমন অদ্ভুত আচরণ করলো কেন লোকটা? কিছুক্ষণ পরে আবারও ফোন দেয় স্বামীন। আলো আবারও ফোন রিসিভ করে বলে, কি হলো বলবেন তো, কি হয়েছে? এমন অদ্ভুত আচরণ করছেন কেন? কিছু না, রাখছি। ফোন কেটে দেয় স্বামীন। আলোর এবার প্রচণ্ড মেজাজ গরম হয়ে গিয়েছে। কিছু বলছেও না, এমন উদ্ভট আচরণ করছে। শাশুড়ি মা এই লোকটাকে পেটে নিয়ে কি খেয়েছিল? আপাত মস্তক পাগল একটা লোক। সন্ধ্যা থেকে কিছুক্ষণ পরপর স্বামীন আলোকে ফোন দিচ্ছে। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিচ্ছে। আলো না পারছে বাপের বাড়িতে আসা কোনো অতিথিকে সময় দিতে, না পারছে একটু পড়াশোনা করতে। এমন ব্যক্তিত্ববান মানুষের থেকে এমন উদ্ভট আচরণ মেনে নেওয়া যায় না। একবার ইচ্ছে করলো ফোনটা সুইচ অফ করে দেবে, কিন্তু ওই লোককে বিশ্বাস নেই। দেখা যাবে আব্বু আম্মুর নাম্বারে ফোন দিতে শুরু করবে। কিছুক্ষণের জন্যে ফোন দেওয়াটা থেমেছে। রাত তখন প্রায় 12টা। আলোদের বাড়ির সবাই রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। পুরো বাড়ি নিস্তব্ধ। আলোর চোখ দুটো বেশ লেগে যাচ্ছিল। হঠাৎ করে ফোনটা বেজে ওঠে আবার। হাই খোদা বলেই আলো ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে ধরে বলে, হাই খোদা, এখনো ঘুমাননি? স্বামীন চুপ করে আছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আপনি কি কাল আসতে চাচ্ছেন মেয়র সাহেব? স্বামীন কয়েক মুহূর্ত নীরব থেকে বলে ওঠে, দরজা খোলো, আমি এসে গিয়েছি। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসে। ওই পাগল লোকটার এমন আচরণে আলো একটুও অবাক হয়নি। চুলে খোপা বাঁধতে বাঁধতে দ্রুত পায়ে হেঁটে গিয়ে সদর দরজা খুলে দেয়। আমিন আলোকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে কিছু না বলে সোজা হেঁটে আলোর শোবার ঘরের দিকে যায়। সদর দরজার ছিটকিনি তুলে দিয়ে আলো স্বামীনের পিছু পিছু যায়। ঘরে ঢুকে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে স্বামীন। আলো নিচু স্বরে বলে, আগেই তো আসতে পারতেন, এত ঢং করলেন কেন? আমাকে তো কেউ দাওয়াত করেনি, আমি কি হ্যাংলার মতো চলে আসতাম? মেয়র শামিন ইয়াসার মির্জা হ্যাংলা? হ্যাংলার মতো আসেননি, কিন্তু চোরের মতো ঠিকই এসেছেন। পাড়ার কুকুরগুলো এই জন্যই ঘেউ ঘেউ করছিল আপনাকে দেখে। চোর ভাবছিল ওরা আপনাকে। স্বামীন চুপ করে থাকে। আলো স্বামীনের হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে বলে, গাড়ি কোথায়? মোড়ের মাথায়। জামান কাকার গ্যারেজে রাখতে পারলেন না? এটা আপনাদের মতো ভিআইপি এলাকা না। কাল সকালে গিয়ে দেখবেন গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ির ভেতর কিছু নেই। মেয়রের গাড়ি কেউ ধরবে না। ঠান্ডা গলায় জবাব দেয় স্বামীন। তারপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়। আলো বিছানা ঠিক করতে করতে বলে, অমন অদ্ভুত আচরণ করছিলেন কি জন্য? আপনার জন্য কাউকে সময় দিতে পারছিলাম না আমি। আপনি কি অবুঝ? স্ত্রী হবার 8 নম্বর শর্ত হচ্ছে মিনিটে মিনিটে স্বামীকে ফোন দিয়ে জিজ্ঞেস করা সে কোথায় আছে, কি করছে। আমার দলের ছেলেদের দেখি ওদের প্রেমিকা কিংবা বউরা ফোন দিতেই থাকে। আলো স্বামীনের দিকে তাকিয়ে বলে, 8 নাম্বার শর্তের কথা জানতাম না, এরপর থেকে করব।
তারপর স্বামীনের হাত থেকে তোয়ালেটা নিয়ে আলো বলতে থাকে। আমি আসছি মানে? অবাক হয়ে স্বামীন জানতে চায়। আলো স্বামীনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমি তো দাদির কাছে থাকবো বলে এসেছি এক রাত। দাদির ঘরে যাচ্ছি আমি। স্বামীন বাচ্চাদের মতো কাছুমাছু মুখ করে বলে। তো সারাদিন থাকুনি তুমি দাদির কাছে, রাত বিরাতে ওনাকে অসুবিধায় ফেলার কি দরকার? আলো ভীষণ হাসি পাচ্ছে স্বামীনের মুখের অবস্থা দেখে। সে হাসি চাপিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলে, তাকে সময় দিতে দিয়েছেন আপনি? সারাদিন ফোন দিয়ে দিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছেন। এখন ঘুমান, আমি আসছি। আলো সত্যি সত্যি চলে যায়। স্বামীর হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ দরজার দিকে, তারপর মুখ ভার করে বিছানায় শুয়ে পড়ে। ঘর থেকে বের হয়ে দরজার এপাশে দাঁড়িয়ে আলো শাড়ির আঁচল মুখে চেপে হাসতে থাকে। মেয়র সাহেবের ভোঁতা হয়ে যাওয়া মুখটা মনে করে বেশ কিছুক্ষণ হেসে নেয়। বেশ হয়েছে, সন্ধ্যা থেকে হাড় চালিয়ে খেয়েছে, এখন একটু শান্তি পাক। দীর্ঘ সময় কেটে যায়। স্বামীর পাশ ফিরে শুয়ে আছে। ঘরের বাতিটা জ্বলছে, দরজাও খোলা। কিছুক্ষণ পরে খট করে দরজা বন্ধ করার শব্দ হয়। স্বামীন ঘুরে তাকায় না। 2 মিনিট পরে আলো এসে তার পাশে গুটি গুটি মেরে শুয়ে পড়ে। এলে কেন? আলোর দিকে ঘুরে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে জানতে চাই স্বামীন। আলো নরম গলায় বলে, দাদি বউকে পাঠিয়েছে। স্বামীন কোনো কথা বাড়ায় না। আলো কিছুক্ষণ চুপ থেকে বলে, মজা করছিলাম, আমি দাদির ঘরে যাইনি। স্বামীন নিশ্চুপ। আলো উঠে বসে বলে, ঠিক আছে, আমি এবার সত্যি সত্যি যাচ্ছি। আলো বিছানা থেকে নেমে পড়তে নিলেই স্বামীন ঘুরে খপ করে আলোর হাত টেনে ধরে। আলো স্বামীনের দিকে তাকাতেই স্বামীন আলোকে টেনে নিজের কাছে নিয়ে কপাল কুঁচকে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো কিছু বলার আগে স্বামীন বলে ওঠে, স্ত্রী হবার নবম শর্ত জানো? স্বামী কোনো কারণে রেগে এলে তার রাগ ভাঙাতে হয়। রাগ না ভাঙিয়েই চলে যাচ্ছ? আলো চুপ করে কিছুক্ষণ স্বামীনের দিকে তাকিয়ে থাকে, তারপর অস্ফুট স্বরে বলে ওঠে, স্ত্রী হবার এত এত শর্ত, স্বামী হবার শর্ত নেই? স্বামীদের বুঝি 7 খুন মাফ? বুঝি কাবিনের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিলেই আর কোনো শর্ত থাকে না তাদের জন্য? কপালের কাছের চুলগুলো এলোমেলো হয়ে আছে আলোর। স্বামীর মৃদু হেসে চুলগুলো কানের পাশে গুজে দিয়ে আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আছে তো, শর্ত আছে। তবে স্বামী হবার শর্ত একটাই, সেটা হলো সারা জীবন স্ত্রীকে আগলে রাখা, ভালোবাসা, আদর, যত্ন, আহ্লাদে নিজের কাছে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখা। মাথার স্ক্রু ঢিলা হয়ে যাওয়া স্ত্রী ছেড়ে দিতে চাইলেও কখনোই তাকে যেতে না দেয়া। এতটুকু বলে স্বামীন থামে, তারপর আবার বলে ওঠে, স্ত্রীকে কখনোই বিছানার সৌন্দর্য মনে না করা, বরং স্ত্রীকে বিছানার কোল বালিশ মনে করা। শেষের কথাটা বলে স্বামীন হেসে ফেলে। আলো তাকিয়ে আছে স্বামীনের দিকে। স্বামীন হাসতে হাসতে আলোকে আগলে নেয়। আলো মিছি মিছি নিজেকে ছাড়িয়ে নিতে চায় এই পাগল লোকটার থেকে। স্বামীন আলোকে আরো আগলে নিয়ে আলোর কানে ফিসফিসিয়ে বলে ওঠে, স্ত্রী হবার দশম শর্ত জানো আসিয়া? স্বামী যখন ভালোবাসতে চাইবে তখন তাকে ভালোবাসতে দেয়া, নড়াচড়া না করা। তুমিও করবে না, চুপচাপ থাকো। কথাটি বলে স্বামীন তার বউয়ের কপালে চুমু খায়, তারপর বলে, এই হচ্ছে মেয়র সাহেবের ভালোবাসা, দিয়েছে তার ভালোবাসার আসিয়ার কপালে। ঘরের বাইরে থেকে রেহেনা ডেকে যাচ্ছে। এর আগেও 3 বার তিনি ডেকে গিয়েছেন। চতুর্থবারের মতো দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। রেহেনা অবাক হয়ে তাকিয়ে থাকে। স্বামীর নিচু স্বরে সালাম দেয় তার শাশুড়িকে। রেহেনা সালামের উত্তর দিয়ে কিছু বলতে যাবে, তখনই স্বামীন বলে ওঠে, আলো ফজরের নামাজ পড়ে ঘুমোচ্ছে। রেহেনা অবাক হয়েই তাকিয়ে থাকে। স্বামীন ওয়াশরুমে ঢোকে। রেহেনা ঘাড় ঘুরিয়ে দেখে আলো বিছানায় ঘুমোচ্ছে। রেহেনা এগিয়ে গিয়ে চেঁচাতে থাকে, এই গাদা মেয়ে ও। আলো পিটপিট করে তাকায়, কপাল কুঁচকে ঘুম ঘুম কণ্ঠে বিরক্তির সাথে বলে, কি হচ্ছে আম্মু? আমি নামাজ পড়েছি, চেঁচিও না। জামাই কখন এসেছে? রাত 12:30টায়। রাতে 12:30টায় এসেছে, তুই আমাকে ডাকবি না? হতভম্ব হয়ে যায় রেহেনা। ডাকলে কি করতে? দই মিষ্টি খাইয়ে বরণ করতে? খেতে কি দিয়েছিলি? ধমকের সুরে বলে রেহেনা। কি খেতে দেব? উনি তো রাতে খেয়ে এসেছেন। রেহেনা মেয়ের গা ছাড়া ভাব দেখে
প্রচণ্ড বিরক্ত হয়, চাপা স্বরে চেঁচিয়ে বলে, তোর বয়স 1-2 করে 26 বছর হয়েছে। তোর মাথায় কি এখনো বুদ্ধি হবে না? হালকা পাতলা নাস্তা দিসনি? আলো চোখ বড় বড় করে তাকিয়ে বলে। নাস্তা দেবো মানে? রাত 12টায় নাস্তা করার সময়? রেহেনা এবার দাঁত খিচিয়ে মেয়ের দিকে তেড়ে যায়, মাথায় গাঁটটা মেরে বলে। হোক রাত 3টা, তুই আপ্যায়ন করবি না নতুন জামাই? আলো উঠে দাঁড়িয়ে বলে, নতুন জামাই বলে আপ্যায়ন করতে হবে? আর পুরাতন জামাইদের কি করে আম্মু? দরজা থেকে ফিরিয়ে দেয়? রেহেনা এইবার রেগে মেয়ের চুল ধরে। স্বামীর ওয়াশরুম থেকে বের হয়ে রেহেনাকে দেখে অবাক হয়ে যায়। রেহেনা লজ্জা পেয়ে মেয়ের চুল থেকে হাত সরিয়ে নেয়। স্বামীন বলতে থাকে, ভালো করে দুটো লাগিয়ে দিন, আমি দিলে আবার নারীর প্রতি সহিংসতা রটে যাবে। এই কাজটা আপনি করুন মা। রেহেনা ম্ল্যান হাসে, তারপর দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরে চলে যায়। জলদি জলদি করে এখন জামাইয়ের জন্য নাস্তা বানাতে হবে, তার এখন দম ফেলবার সময় নেই। স্বামীন আলোর কাছে এসে বলে, শেষমেশ একজনকে পেলাম যে আলো রানীর চুলের মুঠি ধরার ক্ষমতা রাখে। বাহ বাহ, যখন যখন তোমাকে শাস্তি দিতে ইচ্ছে করবে তখন এই বাড়িতে নিয়ে আসবো ভাবছি। স্টাডি রুমে স্বামীনের মুখোমুখি বসে আতায়ুর আলম তার জীবনে অর্জিত সকল মেডেলের বিশদ বিবরণ দিচ্ছে। খুবই উৎসাহের সাথে নিজের জীবনের সাহসিকতার দিনগুলোর স্মৃতিচারণ করছে। স্বামীন মাথা ঘুরিয়ে সবকিছু দেখে হাতে একটা আর্টিকেল তুলে নেয়। আতায়ুর আলম বলে ওঠে, ওটাও আমার লেখা। কাগজটাই চোখ বুলিয়ে স্বামীন বলে ওঠে, আপনি বই বের করলেই পারতেন, আপনার লেখায় সাহিত্যিক একটা টাচ আছে। অবশ্য আমি এসব কম বুঝি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে ঠেলে ঠুলে মাস্টার্স শেষ করেছি। পড়াশোনায় বরাবর অমনোযোগী ছিলাম, এসব পলিটিক্সই আমাকে বেশি টানতো, বাকিটা তো বাবাকে দেখিয়ে আগ্রহ পেতাম। আতায়ুর আলম স্ম্ল্যান হেসে বলে, তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস কিন্তু আমার জন্য নেমেছিল, জানো তুমি? না, এটা ভুল কথা। বাবার পিঠ পিছে তার ভাইয়ের কুকীর্তি আর ইলহামের জন্য বাবা তার পজিশন খুইয়েছে। আমি বরাবর এটাই মেনে এসেছি। আপনি সাংবাদিক, আপনার কাজই তো সত্য তুলে ধরা। আতায়ুর আলম বলে, আসল কথায় আসি, সরকারি ফান্ড সিন্ডিকেটের আর্টিকেলটা আমি লিখেছি, ছাপিয়েছি। এই ব্যাপারে কি তোমার কোনো আপত্তি আছে? স্বামীর আতায়ুর আলমের চোখের দিকে তাকিয়ে বলে, আপত্তি কেন থাকবে? আপনি কি ভাবছেন সিন্ডিকেটের সাথে আমি জড়িত? মেয়ে জামাই হিসেবে ছাড় দিতে যাচ্ছেন? তা ঠিক নয়। আমতা আমতা করে বলে আতায়ুর আলম। স্বামীন ঠান্ডা গলায় বলে, পুলিশ তদন্ত করবে, ওপর মহল থেকে লোক আসবে, সত্যিটা সামনে আসবে। 13 কোটি টাকা জনগণের জন্য ছিল, আমার দলের কর্মীদের জন্য নয়। আমিও চাই এর একটা সুরাহা হোক। হাসতে গেলে কেন? আমি কি বাচ্চা? পথ চিনে আসতে পারে না? ভাইয়ের দিকে তাকিয়ে আছে ইসমাম। স্বামীন চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বলে, আমি তোদের তেমনটাই মনে করি। ইসমাম চুপ করে বসে থাকে। স্বামীন বলে, আমিও তখন খুব ছোট, মাকে দেখতাম তোদের ডায়পার চেঞ্জ করে দিতে। আমি 2 দিন ভালো করে লক্ষ্য করলাম, তারপর নিজেই চেষ্টা করলাম। সেই থেকে তোরা রিশুর ডায়পার চেঞ্জ করেছি। আমার কাছে এখনো মনে হয় তোরা তেমন। স্বামীনের কথাই ম্ল্যান হাসে ইসমাম, তারপর বলে ওঠে, বাড়িতে কে কে আছে এখন? তোর বড় ভাবি, মেজো ভাবি, ইলহাম চিটাগাং গিয়েছে, ইশিতা ইউনিভার্সিটিতে। গাড়ি ডানে ঘোরাও ভাইয়া। স্বামীন অবাক হয়ে বলে, কেন? আগে বাবার কবর জিয়ারত করতে যাব। 2 ভাই চুপচাপ। ইসমাম বলে ওঠে, বাবা বলতেন আমি যেন তার জানাজায় অন্তত থাকি, সেটাও তো হয়নি। আমি কিন্তু বাবার অপদার্থ ছেলে প্রমাণিত হলাম ভাইয়া। বাবা খুব একটা মিথ্যা বলতেন না। স্বামীন কোনো জবাব দেয় না। গাড়ি ঘুরিয়ে তারা গ্রামের বাড়ির দিকে যায়। সেখানে 2 ভাই গোটা সকালটা কাটিয়ে আসে তাদের বাবার সাথে। গাড়ি শান্তিনীরের গেট দিয়ে ভেতরে ঢোকে। কলিং বেল টিপে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আলো এসে দরজা খোলে। ইসমাম নিচু স্বরে আলোকে সালাম দিলে আলো সালামের উত্তর দেয়। স্বামীন হাসতে হাসতে আলোকে বলে, রান্নাবান্না হয়েছে? আলো মাথা নাড়ায়। রান্নায় লবণ হয়েছে কিনা দেখেছো? মাথা নাড়িয়ে আলো অস্ফুট স্বরে বলে, দেখেছি। স্বামীন বলে, ঠিক আছে, ও ফ্রেশ হলে ওকে খেতে দিও, প্লেনে কিছু খাইনি।
আলো মাথা নাড়িয়ে ইসমামের দিকে তাকায়। ইসমাম চুপচাপ সোজা হেঁটে সিঁড়ির কাছে যায়। আলো রান্নাঘর থেকে সবকিছু নিয়ে এসে টেবিলের ওপর সাজিয়ে রাখে। অনেক সময় নিয়ে সে এসব রান্না করেছে। হুট করে শামিন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আলো চমকে ওঠে, নিচু স্বরে বলে, ইহান বাড়িতে ছোটাছুটি করছে। শামিন হেসে আলোকে ছেড়ে দিয়ে মুখোমুখি দাঁড় করায়। তারপর আলোর চোখে চোখ রেখে বলে, আজ তোমাকে একটু একটু গিন্নিদের মতো লাগছে। একটু একটু, পুরোপুরি নয় কেন? শামিন হেসে আলোর আঁচল টেনে মাথায় তুলে দিয়ে বলে, কারণ এটা ছিল না। আমি আজও বাড়িতে একটু যেতে চাচ্ছি, আবার কিছু ঘন্টা থেকে চলে আসবো, জরুরি কিছু কাজ আছে। শামিন পাঞ্জাবির দিকে তাকায়। বিজনেস যেটা শুরু করেছিলাম সেটা আম্মুকে বুঝিয়ে দিয়ে আসবো। আরও 2 জন লোক নেওয়া হয়েছে। আমার শাশুড়ি হবে কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক। বাহ, বেশ ভালো। আলো হাসে, তারপর বলতে থাকে, টিউশনিটা ছেড়ে দিয়ে খারাপ লাগছে খুব। দিদিমণি আজকেও ফোন দিয়েছিলেন। শামিন আলোর দিকে এগিয়ে আসে, জড়িয়ে ধরে বলে, খুব উপার্জন করতে ইচ্ছে করে। হুম। আলো মৃদু স্বরে বলল, তারপর বলে ওঠে, কতগুলো টাকা বেতন পেতাম জানেন? 6,500 টাকা। শামিন অবাক হওয়ার ভান ধরে বলল, 6,500 টাকা? বাহ, এতগুলো টাকা। আলো বুঝতে পেরে যায় শামিন তাকে খোঁচা মারছে। সে মুখ ভার করে বলে, আপনার কাছে 6,500 টাকা কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু। সপ্তাহে 5 দিন সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে মাস শেষে যখন টাকাগুলো পেতাম, তখন অন্যরকম একটা আনন্দ হতো মনে। ওই 6,500 টাকায় ভাই দুটোকে কত কি যে কিনে দিতাম। আব্বু তো ওদের একটা সাবজেক্টের টিউশনি ফি দিতে দিতেই হিমশিম খেয়ে যেত। ওদের শখ পূরণ করতো কখন? শামিন আলোর দিকে তাকিয়ে আছে। কপালের কাছে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, আমার কাছে একটা চাকরির অফার আছে। একটা এজেন্সি চালাতে হবে। সপ্তাহে 3 দিন সন্ধ্যা 6টা থেকে রাত 8টা বসলেই হবে। বেতন 8,000 টাকা। করবে চাকরিটা? নতুন এজেন্সি, তাই মালিকের থেকে বেশি বেতন দিতে পারবে না। আলো অবাক হয়ে তাকায় শামিনের দিকে, তারপর বলে, এজেন্সি? কি এজেন্সি? শামিন মৃদু হেসে তার ল্যাপটপ নিয়ে বসে। আলোকে কাছে টেনে পাশে বসিয়ে বলতে থাকে, একটা এজেন্সি খুলেছি নতুন। প্রতিবন্ধী ও বিধবা নারীদের উন্নয়নে কাজ করবে। এছাড়াও গরিব স্টুডেন্ট যারা তুখোর মেধাবী কিন্তু যাদের মেডিকেল কোচিং, ভার্সিটির কোচিং করার সামর্থ্য নেই, তাদেরকে সাহায্য করা হবে। প্রাথমিকভাবে এই 2টো প্রজেক্ট হাতে নিয়েছি। এর বাইরে সামর্থ্য কিংবা অর্থায়ন নেই। আলো অবাক হয়ে শামিনের দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে, এসব কখন করলেন? এই 2 দিন এসব নিয়ে ছুটাছুটি করেছি। আলো তাকিয়ে থাকে। শামিন হেসে বলে, 8,000 টাকার বেশি কিন্তু দিতে পারবো না। যদি অফারটা পছন্দ হয় তবে আমাকে তোমার সিভি দিও। এত কিছু কিভাবে ম্যানেজ করবেন? পারিবারিক ব্যবসার টাকা তো আপনার একার না, আপনার ভাই বোনদেরও। এমনিতেই বেশ কিছু এজেন্সিতে দিচ্ছেন টাকা, এতিমখানা চালাচ্ছেন। নিজেকে কি রাজা রামমোহন রায় ভেবে বসে আছেন? শামিন হেসে ফেলে, তারপর হাসি থামিয়ে বলে, কে বলেছে আমি সব টাকা দেব? আমিও দেব, তবে সামান্য। বাকিটা তুমি ম্যানেজ করবে। আমি কিভাবে? প্রত্যেক মাসে এজেন্সি থেকে ক্যাম্পেইন করা হবে বিভিন্ন জায়গায়, কলেজ, ইউনিভার্সিটিতে। সেখান থেকে লোকজন যা দেবে সেটাই ব্যয় হবে। আলো সবটা বুঝতে পেরে চুপ করে থাকে। শামিন বলে, করবে চাকুরিটা? আমি বিশ্বস্ত আর পরিশ্রমী একজন কর্মী চাচ্ছি। কিন্তু এভাবে সরাসরি নিজের বউকে চাকুরি দেওয়া কি ঠিক? অন্যান্য বেকারদের তো হক আছে। স্বজন প্রীতি করলাম। মাঝে মাঝে মেয়র একটু দুর্নীতি করবে না? একেবারে সৎ থাকলে কেমন দেখায়? আলো হেসে ফেলে, তারপর বলে, নাম কি আপনার এজেন্সির? আমি কাল সিভি জমা দেব। শামিন কয়েক পলক আলোর দিকে তাকিয়ে বলে, এজেন্সির নাম ইয়াসার আলো ফাউন্ডেশন। আলো শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন তার স্ত্রীর হাতে চুমু খেয়ে বলে, শাহজাহানের মতো স্ত্রীর জন্য তাজমহল তো করতে পারবো না। আমি একটা চাকুরি দিলাম,
তুমি খুশি আসিয়া? খাবার টেবিলে 4 ভাই বোন মিলে হাসাহাসি করতে করতে খাচ্ছে। কতদিন পরে আবার তারা একসাথে খেতে বসেছে। আলো রান্নাঘর থেকে উকি দিয়ে দেখছে। তার ইচ্ছে করছে না ভাই বোনদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে। ভাই বোনদের নিজেদের কত কথা থাকতে পারে, সে বরং সবার খাওয়া হয়ে গেলেই খাবে। স্বামীন আশেপাশে তাকিয়ে আলোকে ডাকতে থাকে। আলো ধীর পায়ে এগিয়ে যায়। ঈশিতা মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, তুমি রান্নাঘরে ঘাপটি মেরে আছো কেন ভাবি? এখানে আমরা কত গুরুত্বপূর্ণ আলোচনা করছি, তুমি শুনবে না? আলো কিছু বলতে যাবে তখন স্বামীন বলে, বসো এখানে, ঋতু খেয়েছে, আমিও খাচ্ছি। তুমি অপেক্ষা করছো কিসের? আলো বাদ সাধতে যাবে তখন স্বামীন একটা চেয়ার টেনে বলে, বসো। আলো বসে পড়ে। ইসমাম খাবার নাড়াচাড়া করতে থাকে। হঠাৎ স্বামীন সবার মুখের দিকে তাকিয়ে খেতে খেতে বলে ওঠে, এখানে সবাই যখন আছি তাহলে আমি কথাটা বলি। তোদের সবাইকে সবসময় পাওয়া যায় না। আলো মাথা তুলে তাকায়। এই লোক এখন কি বলবে? ইসমামের বিয়ের কথা নাকি? তাহলে তো এখানে আবার ঠান্ডা যুদ্ধ লেগে যাবে। আলো অনুমানের উপর ভিত্তি করে স্বামীনকে থামিয়ে দিয়ে বলে, খাওয়া শেষ করে বলুন। স্বামীন আলোর কথা গায়ে না মেখে বলতে থাকে, আমি আর ইলহাম একটা মেয়ে পছন্দ করে রেখেছি ইসমামের জন্য। ইসমাম খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে তাকায়। ঈশিতা আনন্দিত গলায় বলে, তাই নাকি? ওই ফিহা বলে মেয়েটা, তাই না? শি ইজ টু মাচ কিউট ভাইয়া, বেশ মানাবে ওদের। স্বামীন খুশি খুশি গলায় বলে। হ্যাঁ, তোর বড় ভাবিও ওকে পছন্দ করেছে। ইসমাম আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে ফেলে। চোখ ঘুরিয়ে ইসমাম বড় ভাইয়ের দিকে তাকায়। স্বামীন ঠান্ডা গলায় বলে, কি এভাবে দেখছিস? কি গ্লাস ভেঙে হাত কাটবি? একটা গ্লাস ইসমামের দিকে এগিয়ে দিয়ে বলে। নে, এটা ভেঙে ফেল। ইসমাম ঠান্ডা ঠান্ডা গলায় বলে, কেন আমাকে নিয়ে পড়ছো কেন? ভাইয়া ঈশিতা মেয়ে, ওর বিয়ের ব্যাপারে মাথা না ঘামিয়ে আমাকে নিয়ে পড়ছো কেন? ঈশিতা চেঁচিয়ে ওঠে, তুই নিজে বাঁচতে আমার কথা উঠাচ্ছিস কেন ভাইয়া? আমার সাথে তোর কোন জন্মের শত্রুতা? তো তুই এত খুশি কেন আমার বিয়ে নিয়ে? তোর এত আনন্দ কিসের? মুহূর্তেই ঝগড়া লেগে যায় দুজনের মধ্যে। আলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এরা এখনো এভাবে চুলোচুলি করে? কি অদ্ভুত! ঝগড়ার এক পর্যায়ে ইসমাম ঈশিতাকে বলে ফেলে, এখনো তো তুই বেকার বেকার ভাইদের ঘাড়ে খাচ্ছিস, না চাকরির চেষ্টা করছিস, না বিয়ের জন্য রাজি হচ্ছিস। তুই আমার লাইফ নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? স্বামীন ইসমামকে ধমক দিয়ে থামিয়ে দেয়। ঈশিতা কিছুক্ষণ ইসমামের দিকে তাকিয়ে থেকে পানির গ্লাস উঠিয়ে ইসমামের মুখে ছুঁড়ে দেয় পানি। তারপর গটগট করে হেঁটে দোতলায় উঠে যায়। ইসমাম চুপচাপ খেতে থাকে ভেজা অবস্থাতেই। তারপর খাওয়া শেষ করে উঠে চলে যায়। ইসমামের পিছু পিছু উঠে চলে যায় ইলহাম। খাবার টেবিলে বসে থাকে আলো এবং স্বামীন। আলো স্বামীনের দিকে তাকিয়ে বলে, কি দরকার ছিল? স্বামীন হাত ধুয়ে উঠে পড়তে পড়তে বলে, আমি হাল ছাড়বো না। টেবিল পরিষ্কার করে আলো দোতলায় উঠে দেখে ইসমাম আর ঈশিতা বসে বসে ক্রিকেট ম্যাচ দেখছে। আলো বেশ অবাক হয়। এই মাত্রই তো দুটোতে হাততালি মারামারি করছিল, এরই মধ্যে মিল হয়ে গেল। এরা 4 ভাই বোন খুবই অদ্ভুত। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আলো ঘরে চলে যায়। বিছানায় বসে বইটা মাত্র হাতে নিয়েছে, একটা ড্রামার চোখ বুলাবে বলে। তখনই স্বামীন বারান্দা থেকে এসে আলোর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। চোখ দুটো বন্ধ করে রেখেছে সে। আলো নাক কুঁচকে বলে, সিগারেট খেয়েছেন? বাহ, এই চমৎকার গুণ সম্পর্কে আমি অবগত ছিলাম না। রাগ করলে বছরে 2টা খাই। এই আজ একটা খেয়েছি, আর একটা 6 মাস পরে খাবো। আলো ঠান্ডা গলায় বলে, না, রাগ করব কেন? আমারও তো এত খুশি লাগছে, এত খুশি লাগছে যে খুশিতে ইচ্ছে করছে আপনাকে ঘর থেকে বের করে দেই। স্বামীন মৃদু হেসে বলে, মাথার চুল টেনে দাও। মামার বাড়ির আবদারগুলো করতে বেশ পারেন মেয়র সাহেব। আবদার নয়, স্ত্রী হবার 11তম শর্ত। নাও, চুল টেনে দাও। 32 বছর হয়ে গিয়েছে আমার, আর 2 বছর পরেই টাকলা হতে শুরু করব। তখন স্বামীর চুল টেনে দেওয়ার জন্য মেঝেতে শুয়ে গড়াগড়ি করে কাঁদলেও চুল পাবে না। এখন মন ভরে টেনে রাখো বউ। কমলা রঙের শাড়িটার দিকে তাকিয়ে থেকে আলো মুচকে হেসে শাড়িটা হাতে তুলে নেয়।
লোকটা একটা আস্ত পাগল। আলমারি ভর্তি শাড়ির প্রায় অর্ধেক শাড়ি কমলা রঙের। কি পেয়েছে এই রংটাতে সে? আর কোনো রঙে বুঝি আলোকে মানায় না। আঁচল গায়ে জড়িয়ে নিয়ে মাথায় তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। শামিন বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপে কিছু টাইপ করছিল। আলো শামিনের দৃষ্টি আকর্ষণ করতে মৃদু আওয়াজ করে গলা খাকারি দেয়। শামিনের কোনো হেলদোল নেই, সে এক মনে ল্যাপটপে কিছু একটা দেখছে। আলো মাথা থেকে তোয়ালে খুলে ফেলে বলে, শুনছেন আমাকে কেমন লাগছে? শামিন আলোর দিকে না তাকিয়ে ল্যাপটপে কি টাইপ করতে করতে অন্যমনস্ক ভঙ্গিতে বলে, সুন্দর লাগছে। আরে দেখে বলুন না। ব্যস্ত আলো, পরে দেখবো, যাও। আলো মাথা ঘুরিয়ে শামিনের দিকে তাকায়, তারপর কণ্ঠে একরাশ অভিমান মিশিয়ে বলে ওঠে, এমনটা তো আমি শুরুতেই আন্দাজ করেছিলাম। বাংলাদেশের ছেলেদের এইটা একটা নীতি, শখের নারী পটে গেলে তখন আর পাত্তা দিতে ইচ্ছে করে না। শামিন কিছুক্ষণ কিবোর্ডে টাইপ করে আলোর দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি পাত্তা দেওয়া শুরু করলেই তো বলে দেবে, ছাড়ুন ছাড়ুন, তরকারি পুড়ে যাচ্ছে, ইহান আসছে, জাপানে টর্নেডো হচ্ছে, পৃথিবী উল্টে যাচ্ছে। এখন ড্রামা না করে যাও, আমি সত্যি ব্যস্ত আছি। আলো শীতল চোখে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন আলোর দিকে না তাকিয়েই বলতে থাকে, স্ত্রী হবার 12তম শর্ত হচ্ছে স্বামী ব্যস্ত থাকলে তার জন্য চমৎকার এক কাপ কফি বানিয়ে নিয়ে এসে তাকে দেয়া, তার পাশে বসে তার কাঁধে মাথা রাখা এবং অবশ্যই মুখে তালা লাগিয়ে রাখা, যাতে স্বামীর কাজে কোনো অসুবিধা না হয়। আলো বিরস্ব মুখে রান্নাঘরে ঢুকে কফির চুলে পানি গরম করতে হবে। সীতারা অবাক হয়ে বলে, কপাল কুঁচকে বলে, বলো তো সীতারা, পৃথিবীতে সব থেকে পোল্টিবাজ প্রাণী কোনটা? মানে দ্রুত রং বদলায় কারা? সীতারা বলে, হয়নি। সীতারা কিছুক্ষণ চিন্তা করে বলে, হয়নি, তাদের থেকেও পোল্টিবাজ।